তো সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। তো আজকের আমরা ফুড এসআই এর যে এবছর যে পরীক্ষাটা হয়েছে ফুড এসআই 6টা শিফটে হয়েছে খুব সম্ভবত, সেটারই ফার্স্ট শিফটের আমরা কিছু কোয়েশ্চেন আজকে অ্যানালাইসিস করব। এবং তার আগে আমি আমাদের পেড কোর্সের ব্যাপারে তোমাদের একটু বলে দিই। আমাদের পেড কোর্স শুরু হতে চলেছে 13 এপ্রিল থেকে। 13 এপ্রিল তোমার রিজনিং ক্লাস আছে এবং 14 এপ্রিল ম্যাথামেটিক্সের ক্লাস আছে। ম্যাথামেটিক্স শুরু হচ্ছে পার্সেন্টেজ চ্যাপ্টার দিয়ে, এবং 13 এপ্রিল যেটা রিজনিং ক্লাস সেটা শুরু হচ্ছে তোমার ইয়ে থেকে, ব্লাড রিলেশন থেকে। তো তোমরা জানো যে আমি মানে এর আগেও বলেছি ব্যাচটা সম্পর্কে, আবারও কিছু কিছু কথা বলে দিচ্ছি। যেমন হচ্ছে কোর্স ফি 10 টাকা, মানে কোর্স ফি বলছি সরি, প্রতি ক্লাস হচ্ছে 10 টাকা। ম্যাথের খুব সম্ভবত 60টা ক্লাস থাকবে। মোটামুটি 51-52টা ক্লাসের মধ্যে আমার সিলেবাস আশা করছি কমপ্লিট হয়ে যাবে। আমি রিভিশনের জন্য আরও 6-7টা ক্লাস হাতে রাখছি। তোমার রিজনিংও সেরকমই 50টা ক্লাস ওর লাগবে শুভমের, আর ওরও এই 42-43টা ক্লাসের মধ্যে হয়তো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। বাকি 6-7টা ক্লাসও রিভিশনের জন্য ধরেছে। তো প্রত্যেক ক্লাস 10 টাকা করে, নিয়ম হচ্ছে তুমি 10 টাকা করে পাঠাবে, এবং প্রতি শনি এবং রবিবার যেই ক্লাসের জন্য পে করলে, যদি দুটো ক্লাসই পাঠাও, মানে দুটো ক্লাসের জন্য 20 টাকা পাঠাও, তাহলে দুটো ক্লাসের লিঙ্কই পেয়ে যাবে শনি এবং রবিবার। এবং আর যদি যে কোনো একটা ক্লাসের পাঠাও, ধরো তুমি ম্যাথের টাকা পে করলে, তাহলে রবিবার তোমার কাছে একদম পার্সোনালি ইনবক্সে তোমার কাছে ক্লাসের লিঙ্ক চলে যাবে। আর যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে, একটা তো বড় কথা গেল 10 টাকা পার ক্লাস, যেই টাকায় এখন একটা চায়ের কাপ, এক কাপ চা হয়ে যায়, এক কাপ চায়ের দামে তোমার একটা ক্লাস পেয়ে যাবে। আর একটা বড় কথা হচ্ছে এটা হচ্ছে লাইফ টাইম ভ্যালিডিটি, কোনো ভ্যালিডিটি মানে 1 বছর বা 6 মাস ভ্যালিডিটি, তারপরে আবার রিনিউ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। একদম একটা ক্লাস যেটা তুমি পে করছো সেই ক্লাসটা সারা জীবন তোমার সাথেই থাকবে, বা তুমি যতদিন ধরে প্রিপারেশন করছো, প্রস্তুতি নিচ্ছ, যতদিন তোমার প্রয়োজন হচ্ছে, হয়তো চাকরি পেয়ে গেলে, চাকরি পাওয়ার পর আরও কোনো হায়ার পোস্টের পরীক্ষার জন্য তুমি রেডি হচ্ছ, সেক্ষেত্রে তোমার কাজে লাগতেই পারে ক্লাসটা। সেক্ষেত্রেও তোমার মানে ওই ক্লাসটা তোমার সাথে থাকবে। ওই 6 মাস বা 1 বছর পর পর তোমাকে রিনিউ করা বা ভ্যালিডিটি শেষ আবার টাকা পে করতে হবে, এইরকম কোনো ঝামেলা নেই, একদম লাইফ টাইম ভ্যালিডিটি। তো আজকে এবারে ক্লাসে ফেরা যাক। আরেকটা কথা বলে দিই, যদি পেড ক্লাসের ব্যাপারে আরও কিছু জানার থাকে বা পেড ক্লাস যদি নিতে চাও, তাহলে আমাদের এই দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারে যে কোনো একটাতে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে আছি আমরা। আর এবারে আজকে চলে যাই যে এই বছরের ফুড এসআইয়ের যে মানে একদম 16 তারিখে ফার্স্ট শিফট যে কোয়েশ্চেনটা ছিল, সেই কোয়েশ্চেনের কিছু অঙ্ক আজকে আমরা করব। চলো প্রথম অঙ্কে যাই। আচ্ছা, কী বলছে, দুটো পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিটে ভরতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হয়, কিন্তু 4 মিনিট পর এ পাইপটি বন্ধ করা হয়। খুব সহজ ব্যাপার, পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক। এ আর বি এইভাবে লিখব। এর টাইম লাগছে কত? 15 মিনিট, আর বি এর টাইম লাগছে কত? 20 মিনিট। তাহলে এলসিএম আমরা করব হচ্ছে কত? 20 60। বলেছিলাম বড় সংখ্যার নামটা পড়বো, যে সেইখানে গিয়ে আটকে যাবো, যেই সংখ্যাটা ছোটো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত? 3। এর এফিসিয়েন্সি হচ্ছে কত? 4। তাহলে বলেছে উভয় পাইপ একসাথে খোলা হয়, কিন্তু 4 মিনিট পর এই পাইপটি বন্ধ করা হয়। মানে প্রথম 4 মিনিট এই দুটো পাইপই চলেছে, তাহলে এক মিনিটে কত করে ভরছে? 7 ইউনিট ভরছে। তাহলে 4 মিনিটে কত ভরবে? 28 ইউনিট। আর তারপরে আরও 32 ইউনিট বাকি, 60 ইউনিট টোটাল জল ভরতে হবে, 28 ইউনিট ভরা হয়েছে। আর বাকি কত? রিমেইনিং কত? 32। এবার 32 একা বি ভরবে, সেটা কত টাইমে ভরবে? 32/3 টাইমে, মানে 3 মিনিট টাইমে। এবারে কি বলেছে, তাহলে এখানে টোটাল টাইম কত লাগবে? এইটাতে একটা লাগছে বি এর টাইম, আর আগে আরও 4 মিনিট লাগছিল। আচ্ছা, পরের পেজে চলে যাই। টোটাল টাইম লাগছে 4 + 32/3 বা 3 × 4 = 12, এটা ইকুয়াল টু 3 × 4 = 12, 44/3। এবার 44/3 মানে 3 দিয়ে 44কে ভাগ করো, 14 × 28, 3 × 14 = 42, 2। আচ্ছা, 14 দিয়ে কি অপশান আছে দেখি, 14 দিয়ে কি অপশান আছে? দেখো, 14 মিনিট 40 সেকেন্ড একটা অপশান আছে, বাকি আর কোনো অপশানে 14 নেই। তাহলে এই 4 নম্বর অপশানটা হবে এইটা। পরের অঙ্কে যাই এবারে।
বলে যে রাজু ও পরম যাত্রা শুরু করলো। রাজু 20 কিলোমিটার পার ঘন্টা বেগে উত্তর দিকে এবং পরম 30 কিলোমিটার পার ঘন্টা বেগে দক্ষিণ দিকে যাত্রা করে। 60 মিনিট পর রাজু থেকে পরম কত দূরে থাকে? আচ্ছা, 20 কিলোমিটার পার ঘন্টা বেগে উত্তর দিকে যদি এরকম হয় ডিরেকশন, দেখো ডিরেকশন এরকম হয়, ইস্ট, এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, আচ্ছা এটা সাউথ, এটা নর্থ। তাহলে উত্তর দিকে যাত্রা শুরু করলো রাজু, এইদিকে গেছে কত 60 মিনিট গেছে, আর স্পিড কত 20 কিলোমিটার পার ঘন্টা, মানে 60 মিনিটে কত গেছে 20 কিলোমিটার গেছে। আর আরেকজন যে আছে পরম, সে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে দক্ষিণ দিকে, মানে এই দিকে গেছে, মানে এইখান থেকে যদি শুরু করে দুজনে, তাহলে ও 20 কিলোমিটার পার ঘন্টা বেগে 1 ঘন্টায় কত যাবে 20 কিলোমিটার, আর এই 30 কিলোমিটার পার ঘন্টা বেগে 1 ঘন্টায় কত যাবে 30 কিলোমিটার। এই দুজনের ডিস্টেন্স কত, এইটা কত ডিস্টেন্স 50 কিলোমিটার। আচ্ছা এই যে অপশান বি, এই অপশানটা হবে। পরে অঙ্কে যাই এবারে। আচ্ছা, 50টি সংখ্যার গড় 28, যদি দুটি সংখ্যা যেমন 25 এবং 35 বাদ দেওয়া হয়, তাহলে 50টা সংখ্যার গড় হচ্ছে 28, মানে 50 × 28, এটা হচ্ছে টোটাল 50টা সংখ্যার টোটাল হচ্ছে 50 × 28, আর সেখান থেকে বাদ যাচ্ছে কত 25 এবং 35। আর তারপরে তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত? তাহলে অবশিষ্ট কটা সংখ্যা বাড়ছে? 50টা সংখ্যা ছিল, দুটো সংখ্যা বাদ চলে গেল, আর অবশিষ্ট কটা আছে 48টা। আচ্ছা, এবারে এখানে দেখো 50 × 28, আচ্ছা 28 × 10 জানি আমি 2800, তাহলে 28 × 5 হবে কত? 28 × 10 হচ্ছে 280, 28 × 5 হবে কত? তাহলে 140, আর 5-এর জায়গায় 50 আছে, তাহলে 1400, মাইনাস 35 এবং 25 মানে হচ্ছে 45, 55, 60 বাই 48, তাহলে 1400 মাইনাস 60 বাই 48 মানে 1340 বাই 48। তো এটাকে যদি আমি 4 দিয়ে কাটি, 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 13, 13, 1, 4, 3 × 4 = 12, 13, 14, 2 0, 4 5 20, 335 বাই 12 ভাগ করো। এবারে এটাকে 335, 12 × 2 = 24, 34, 33, 9, 5, 7 × 12 = 84, আচ্ছা 7 × 12 = 84, এখানে ভাগশেষ আসবে 11, মানে 27, এখানে অ্যান্সারটা আসবে কত? দেখো এইখানে এখন 11 রিমাইন্ডার চলে এসে, তার মানেই বুঝবো যে এইটা 27-এর পর সামথিং 27 পয়েন্ট, এইখানে 9-এর কাছাকাছি একটা সংখ্যা আসতে পারে। তখন কি করব? অপশানে চলে যাবো, 27.9 দিয়ে কিছু আছে, 27.9 দিয়ে একটা অপশান আছে, অপশান বি, এইটা তাহলে মারবো। আচ্ছা এইটা একটু কালো, অপশান বি 27.9 দিয়ে যেটা আছে। পরের অঙ্কে যাই এবারে। বলেছে বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা 1400 টাকা হবে? 1000 টাকা 1400 টাকায় কনভার্ট হয়েছে। একটু মুখে মুখে অঙ্ক করার চেষ্টা করো। 1000 টাকা যদি 1400 টাকায় কনভার্ট হয়, মানে সুদে আসলে, তাহলে সুদ কত পাবে? 400 টাকা। তাহলে 1000 টাকায় 400 টাকা পেয়েছে, তাহলে 100 টাকায় কত পাবে? 40 টাকা। দেখো 1000 টাকায় 400 টাকা পাচ্ছে সুদ, তাহলে 100 টাকা, মানে এখান থেকে যদি একটা শূন্য কাটা যায় তবে হবে 100, তাহলে এখান থেকেও একটা শূন্য কাটতে হবে, তাহলে 100 টাকার উপরে 40 টাকা পাবে। তাহলে 100 টাকা আমি যদি ইনভেস্ট করে থাকি, টোটাল 40 টাকা সুদ পেয়েছি। এবার কি বলেছে? 4 বছরে এই সুদটা পেয়েছি, 4 বছরে আমি 40 টাকা পেয়েছি, তাহলে 1 বছরে কত টাকা পাবো? 40/4, 10, তাহলে অ্যান্সার হবে এটা 10, অপশান 1 যেটা আছে। পরের অঙ্কে যাই। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5, যদি প্রত্যেক সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হয় তাহলে অনুপাত 5:7 হবে। 3:5 ছিল, সেখান থেকে বেড়ে হয়েছে কত? 5:7, আর সংখ্যাগুলোকে 10 দ্বারা বৃদ্ধি করা হয়েছে, মানে 10 করে দুটো সংখ্যা বৃদ্ধি হয়েছে। আচ্ছা, সংখ্যা বেড়েছে কত? 10, আর অনুপাতে কত বেড়েছে? 2, তাহলে বলতে পারি 2 ইজ ইকুইভ্যালেন্ট টু 10। তাহলে সংখ্যাগুলি কি? তাহলে একটা সংখ্যা হচ্ছে 3,
তাহলে 2 যদি 10-এর ইকুইভ্যালেন্ট হয়, 3 কত ইকুইভ্যালেন্ট হবে? 3 × 10/2, 2 দিয়ে কাটো, এখানে আসবে হচ্ছে 15। ব্যাস, প্রথম সংখ্যাটা হবে 15, 15 দিয়ে একটাই অপশান আছে। দেখো প্রথম সংখ্যাটা হবে 15, আর 15 প্রথম সংখ্যা দিয়ে একটাই অপশান আছে, তাহলে ওইটাই হবে, আর কিছু করার দরকারই নেই। পরের অঙ্কে চলে যাই। একটা ব্যবসা ABC যথাক্রমে 26,000, 34,000, 10,000 টাকা বিনিয়োগ করে। দেখো বিনিয়োগ করছে আর মোট লাভ বলে দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বিনিয়োগের রেশিও বার করবো কীভাবে? 26,000, 34,000, 10,000, প্রত্যেকটা এই 26-এর সাথে 3টে শূন্য, 34-এর সাথে 3টে শূন্য, 10-এর সাথে 3টে শূন্য আছে। তাহলে আমরা যখন অনুপাত করব তখন টাইম বাঁচানোর জন্য কী করব? 26,000, 34,000, 10,000 বসাবো না, 26, 34 আর 10 বসাবো। বোঝা গেল? তাহলে এখান থেকে কী হবে? 13, 17, 5, মানে তাদের বিনিয়োগের অনুপাত হচ্ছে 13, 17, 5। এবং যদি টাইম কনস্ট্যান্ট থাকে, মানে বলছে এখানে বছরের শেষে, মানে প্রত্যেকে 1 বছর ধরে টাকাটা খাটিয়েছে, তার মানে টাইম কনস্ট্যান্ট। যদি টাইম কনস্ট্যান্ট থাকে তাহলে যেই টাকাটা বিনিয়োগ করবে সেটাই হচ্ছে ওদের প্রফিটের রেশিও। বোঝা গেল? মানে যদি টাইম তিনজনের ক্ষেত্রেই যদি দেখা যায় একই সময় ধরে তারা বিনিয়োগটা করেছে, তাহলে যেই টাকাটা ওরা লাভ পাবে সেইটাই হচ্ছে, মানে ওই লাভের রেশিওটা যেটা হবে সেটা বিনিয়োগের রেশিওর সাথে সমান। তাহলে বিয়ের যেটা বিনিয়োগের রেশিও সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল 17, বিয়ের ইন্ডিভিজুয়ালি বিনিয়োগের রেশিওটা হচ্ছে 17। তাহলে লাভের রেশিওটাও, মানে লাভের ভাগটাও 17 ভাগই পাবে। তাহলে বি হচ্ছে 3500 ইন্টু বিয়ের ইন্ডিভিজুয়াল রেশিও বাই 17, 30, 35, এখানে বসবে ইন্ডিভিজুয়াল রেশিও বাই টোটাল রেশিও। এখানে ফর্মুলাটা হচ্ছে, এটা ফর্মুলা বলতে পারো নাও বলতে পারো এটাকে, এটা হচ্ছে যে টোটাল কোয়ান্টিটি ইন্টু ইন্ডিভিজুয়াল রেশিও বাই টোটাল রেশিও। এইভাবে এই জিনিসগুলো বার করতে হয়। তাহলে 35 দিয়ে 3500কে যদি কাটি, 35 দিয়ে 3500 হবে 100, তাহলে এখানে হবে টোটাল 1700। তাহলে বিয়ের লাভের টাকা কত হবে? 1700 টাকা, যেটা হবে অপশান সি। পরের অঙ্কে যাই। 5/2, 8/9, 11/14 এর লসাগু নির্ণয় করো। যখন ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে বলবে তার মানে হচ্ছে উপরের সংখ্যাগুলো হচ্ছে লসাগু আর নিচের সংখ্যাগুলো হচ্ছে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 5, 8, 11, 5, 8, 11 এর লসাগু হচ্ছে 5 × 8 × 11, আর 2, 9, 14 গসাগু হচ্ছে 1। তাহলে 8, 11, 88, 88 × 5, 88 × 5। দেখো এইখানেই 88 × 5, এটাকে আমরা গুণ করব, মানে খাতায় বসে গুণ করতে যাবো না। কীভাবে করব? 88কে আমরা কী লিখতে পারি? 80 + 8। শুনে নেবে, আমি লিখছি না, এটা লিখবো না, একটু শুনেও তোমরা করার চেষ্টা করো, কারণ লিখতে গেলে আমি যদি এখানে লিখি তোমাদের ওই লেখার অভ্যাস তৈরি হবে। সব অঙ্ক লিখে করব, তারপরে এই পরীক্ষা হলে গিয়ে সব অঙ্ক লিখে করতে যাবে। তো পরীক্ষা হলে গিয়ে যখন সব অঙ্ক লিখে করতে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমাদের অঙ্ক শেষ হবে না। যাই হোক, তাহলে 88 × 5 বলছি আমি। তাহলে প্রথমে আমি 80 × 5 করব। 80 × 5 কত? 80 × 5 করার জন্য প্রথমে ভাবতে হবে 8 × 5 কত। 8 × 5 হচ্ছে কত? 400, 40। তাহলে 80 × 5 কত হবে? 400। তাহলে এইখানে আমি বলছি যে 80 + 8, মানে 80 × 5 হচ্ছে 400, আর তারপরে আরও যে 8 আছে সেটা হচ্ছে 5 × 8, 40, মানে 440 হবে অ্যান্সার। এবার যেটা বললাম সেটা আরেকটু ভাঙিয়ে বলে দিই। দেখো এই জিনিসটা আমি বললাম যে 88 × 5, এটা মানে হচ্ছে 80 + 8 × 5। আমরা যখনই গুণ করি তখন আমরা এইভাবেই গুণ করি। যখন আমরা মানে যে কোনো সংখ্যাকে যখন গুণ করি, যে খাতায় যেটা করি সেটাও আসলে ভিতরে এই জিনিসটাই করি। বোঝা গেল? তো 5 দিয়ে এখানে নিয়ম কি? একবার 80কে গুণ করব, একবার 5 দিয়ে 8কে গুণ করব। তাহলে 5 দিয়ে 80কে গুণ করলে কত হবে? 5 × 8 = 40, আর 80-র একটা শূন্যর জন্য আরেকটা শূন্য, আর তারপরে এই 5 × 8 = 40 এইটা বসবে। তাহলে টোটাল কত হলো? 440। এই জিনিসটাই আমি তখন মুখে বললাম। বোঝা গেল? পরের অঙ্কে যাই। আচ্ছা, 100টা পেন্সিল বিক্রি করে, দাঁড়াও অঙ্কটা একটু দেখার জন্য, দেখতে সুবিধা হবে। 100টা পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টা পেন্সিল বিক্রির মূল্য লাভ করে। লাভ করে মানে কি? সেলিং প্রাইস বেশি, কস্ট প্রাইস কম, তাই না?
তাহলে বলতে পারি যে 100টা পেন্সিল যেটা আছে, এক একটা পেন্সিলের সেলিং প্রাইস হচ্ছে S টাকা, আর এক একটা পেন্সিলের কস্ট প্রাইস হচ্ছে C টাকা। তাহলে 100টা পেন্সিলের সেলিং প্রাইস কত? 100S, আর 100টা পেন্সিলের কস্ট প্রাইস হচ্ছে 100C। আর এই যে প্রসেসটা, এতে লাভ কত হচ্ছে? 20টা পেন্সিল বিক্রির মূল্য লাভ করে, মানে 20S। তাহলে এখান থেকে কী লিখতে পারি? 80S ইকুয়াল টু 100C। এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে S/C ইকুয়াল টু 100/80, বা এখান থেকে 5/4। তাহলে এখানে পেলাম হচ্ছে S/C ইকুয়াল টু 5/4। এবার প্রফিট লসের নিয়ম হচ্ছে কস্ট প্রাইসটাকে সবসময় 100 ধরতে হয়, তাই তো? তাহলে দেখো 4-এর উপর তাহলে লাভ কত হচ্ছে? যদি আমি বলি প্রফিট বাই কস্ট প্রাইস ইকুয়াল টু কত? 1/4। 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হচ্ছে? 1 টাকা, সেটাই আমি বললাম এখানে। তাহলে 1/4 এর ফ্র্যাকশন কত? 25%। তাহলে লাভ কত হচ্ছে? 25% লাভ হচ্ছে। দেখি কি আছে অপশান ওখানে। 25% একটা আছে, দেখো অপশান A। পরের অঙ্কে দেখি কি আছে। স্রোতের অনুকূলে একটা নৌকা 2-2.5 ঘন্টায় 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, মানে 5/2 ঘন্টায় ও 30 কিলোমিটার যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় কত যাবে? দেখো স্পিডটা বার করবো, সেটা টার্গেট, মানে টার্গেট সবসময় থাকবে এই ধরনের অঙ্কে যে প্রথমে ওদের স্পিড বার করা। আমি দেখলাম যে 2.5 ঘন্টায় 30 কিলোমিটার যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে সেটাই স্পিড, সেটাই বার করবো। 30/5 × 2, তাহলে এখান থেকে 5 দিয়ে 5×6 30 ইকুয়াল টু 12 কিলোমিটার পার আওয়ার। মানে এটা হচ্ছে স্রোতের অনুকূলে, মানে ডাউনস্ট্রিম স্পিড আমি তাহলে কী পেলাম? 12 কিলোমিটার পার আওয়ার। একইভাবে আপস্ট্রিম স্পিডও বার করবো। কী বলেছে দেখো, 3×3/4 ঘন্টায় 30, মানে এইখানে দেখো ফেরার সময় একই দূরত্ব 3×3/4 ঘন্টায় অতিক্রম করে, মানে 30 কিলোমিটার 3×3/4 ঘন্টায় অতিক্রম করে। তাহলে 3×3/4 অতিক্রম করে 3×3/4 ঘন্টা, এটার মানে হচ্ছে 3×4=12, 15/4 আওয়ার। সেটা 30 কিলোমিটার যাচ্ছে, মানে 15/4 যাচ্ছে, 4 ঘন্টায় যাচ্ছে 30 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 30/15 × 4, 15×2 = 30, 4×2 = 8 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে স্পিড। আপস্ট্রিম স্পিড হচ্ছে তাহলে কত? তাহলে আপস্ট্রিম স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে বোটের স্পিড কত? বোটের স্পিড আমরা জানি হচ্ছে x + y/2। এটার মানে কি? x মানে হচ্ছে তোমার ডাউনস্ট্রিম স্পিড, y মানে হচ্ছে আপস্ট্রিম স্পিড। এরকম ছোটো ছোটো অনেক ট্রিক শিখতে পারবে তোমরা ওই পেড ক্লাসে এলে। যাই হোক, এটা হচ্ছে ওয়াইটা হচ্ছে আপস্ট্রিম স্পিড, এক্সটা হচ্ছে ডাউনস্ট্রিম স্পিড। তাহলে এই দুটোতে বসাবো। তাহলে কি বসাবো? 12 + 8/2 ইকুয়াল টু 10, মানে 10 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এখানে আছে 10, আচ্ছা এখানে নেই 10, অপশানটা নেই। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? উপরের কোনোটিই নয়। পরের অঙ্কে চাই কী বলেছে? A, B ও C এর আয়ের অনুপাত 7:9:12 এবং তাদের ব্যয়ের অনুপাত 8:9:15। যদি A তার আয়ের 1/4 সঞ্চয় করে, তাহলে A, B, C এর সঞ্চয়ের অনুপাত কত? A, B, C এর আয়ের অনুপাত 7:9, 9:12। আচ্ছা বলছে যদি A তার আয়ের 1/4 সঞ্চয় করে, তাহলে ABC এর সঞ্চয়ের অনুপাত কত? এবং তাদের ব্যয়ের অনুপাত বলে দিয়েছে। দেখো এই অঙ্কটা যদি পরীক্ষা হলে একদম বেসিক থেকে করতে যাও না, তাহলে এই অঙ্কটাতেই আটকে থেকে যাবে, আর তারপরে কোনো অঙ্ক বা কোনো জিকে হবে বলেও মনে হয় না। কারণ এই অঙ্কটা একটু কী বলবো, একটু মানে বেসিক থেকে করতে গেলে একটু জটিল আছে। তো আমি কি করব, এই অঙ্কটা একদম কয়েক সেকেন্ডে হয়ে যাওয়ার মতো কী ব্যবস্থা করতে পারি? দেখো 7, 9, 12
এটা হচ্ছে ওর ইনকাম। আর বলছে আয়ের 1/4 সঞ্চয় করে, তাহলে সেভিং কত হবে? এর সেভিং কত হবে? 7/4, তাই না? মানে 7 টাকা যদি ওর আয় হয়, তাহলে ওর 1/4 সঞ্চয় করছে, তাহলে সেভিং কত হবে? 7/4। দেখো 7/4 আমি পেলাম। এবার বলেছে যে এবিসি এর সঞ্চয়ের অনুপাত কত। এর সঞ্চয় আমি পেয়েছি 7/4 টাকা। সঞ্চয়ের অনুপাতে ক্ষেত্রে কী করব? এই জিনিস একটু কমন সেন্স লাগাও। এই যে 3টে অনুপাত আসবে 3 জনের সঞ্চয়ের, যার মধ্যে আমি এর অনুপাতটা পেয়েছি, সেটা হচ্ছে এই এর সঞ্চয়টা পেয়েছি 7/4। তার মানে এইখানে যেইটা আসবে সেটা 7/4 দিয়ে ভাগ যাবে, অথবা 7/4 নিজে আসবে, এরকমই একটা অনুপাত হবে, মানে এরকমই একটা সংখ্যা আসবে। এই যে ফার্স্ট প্লেসে যেই সংখ্যাটা আসবে, আমি বলতে চাইছি ফার্স্ট প্লেসে যেই সংখ্যাটা আসবে সেটা হয় 7/4 নিজে আসবে, অথবা 7/4 দিয়ে ভাগ যায় এমন একটা সংখ্যা আসবে। কারণ এখানে সেভিং আমি বার করলাম কত? 7/4, বোঝা গেল? তাহলে এইখানে তারপরে অপশানে চলে যাবো। অপশানে দেখবো যে কোন সংখ্যাটা 7/4 দিয়ে ভাগ যাচ্ছে। প্রথম সংখ্যাটা, এই প্রথম তোমার অপশানটা দেখো 56। 56কে কি 7/4 দিয়ে ভাগ যায়? বসাও, 4 7 7 8 56 ভাগ যাচ্ছে, তাহলে এইখানে হবে এই ফার্স্ট অনুপাতটা, মানে ফার্স্ট অ্যান্সারটা। আচ্ছা দেখিনি, তারপরে 7/4 দিয়ে দেখো 99 আছে, 99 7/4 দিয়ে ভাগ যায় না, 69 7/4 দিয়ে ভাগ যায় না, 99 7/4 দিয়ে ভাগ যায় না। তাহলে বাকি 3টে অপশান হওয়ার কোনো পসিবিলিটি নেই। যদি হয় তাহলে এই অপশানটাই হবে। মানে এই ধরনের, এইভাবে একটু কমন সেন্স লাগানোর পিছনে লজিকটা কী দেখো। আমি জানি না যে এই উত্তরটা হবে কি না, আমি শিওর না যে এই উত্তরটাই ঠিক হবে কি না, কিন্তু আমি এইটুকু শিওর যে এই 3টে উত্তরের মধ্যে কোনোটা হবে না। বোঝাতে পারলাম? এইটা হবে না, এটা হবে কি হবে না আমি জানি না, কিন্তু এই 3টে হবে না এইটুকু আমি শিওর। তাহলে এই 3টে যখন হবে না, ওটাই বেঁচে আছে, তাই না? চলো পরের অঙ্কে যাই। আচ্ছা দেখি এবারে এই অঙ্কটা কি বলেছে। দুধ ও জলের মিশ্রণে 3টি পূর্ণ পাত্র রয়েছে এবং তাদের আয়তনের অনুপাত 7:5:13। পাত্রগুলিতে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 2:3, 47, 53, 9, 11। এগুলো একসাথে মিশিয়ে দিলে, আচ্ছা 7 5 13 এই হচ্ছে অনুপাত। আচ্ছা এর সাথে একটা জিনিস করা যেতে পারে, 20 গুণ করে দাও সব কটার সাথে। 20 যদি এর সাথে গুণ করো তাহলে এটা হবে কত? 140। এটা হবে তোমার 100। এটা হবে কত? 260। আমি ধরে নিলাম যে 3টে পাত্রে 140 লিটার, 100 লিটার আর 260 লিটার মিক্সচার আছে। তাহলে প্রথম পাত্রে দুধ আর জল কতটা আছে সেটা বার করি। দেখো 2:3 আছে, পাত্রগুলিতে দুধ ও জলের অনুপাত 2:3। 2:3 রেশিওতে 140 ভাঙবে। 2:3 কত হয়? টোটাল 5। 5-এর ভ্যালু হচ্ছে 140, মুখে মুখে করবো একটু, হ্যাঁ। 5-এর ভ্যালু 140, তাহলে 1-এর ভ্যালু কত? 28। 1-এর ভ্যালু 28 হলে 2:3 আছে, মানে একটা হবে 28 × 2 56, একটা হবে 28 × 3 66, 86, 84। এইটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে ওয়াটার। আচ্ছা এটা প্রথম পরের পেজে করতে হবে খুব সম্ভবত। 140 হচ্ছে মিল্ক, হচ্ছে তোমার কত বললাম? 56, আর ওয়াটার হচ্ছে 84। এটা হচ্ছে ওয়াটার। দেখি তার আগে আর কি আছে। তারপরে রেশিও হচ্ছে 47:53। দেখি তারপরে রেশিও মানে 100-তে 47:53 এই রেশিওতে, মানে 47 আছে দুধ আর 53 আছে জল। তারপরে কি আছে? তারপরেটা আছে 9:11, যেটা হচ্ছে 260। 260-এ 9:11, মানে 260-এ 9:11। দেখো 9:11 মানে টোটাল হচ্ছে 20। 20 ইকুইভ্যালেন্ট টু 260, মানে 1 ইকুইভ্যালেন্ট টু 13। 13 আর 9, 13 আর 9 হচ্ছে 117। 117 আছে মিল্ক, আর বাকি হচ্ছে কত ছিল? 9:11। 9:11, তাহলে হচ্ছে 117, আর
একের ভ্যালু হচ্ছে 13, তাহলে 11 × 13 হচ্ছে 130, 143, 143 আছে জল মানে ওয়াটার। আচ্ছা আরেকটা পেজ করতে হবে। তাহলে দুধ এবং জল এর রেশিও বার করছি। কী কী আছে দেখি সংখ্যাগুলো। 56, 47, 117, 56, 47, 117। মিল্কে আছে 56 + 47 + 117 ইস্টু জল কত আছে 84, 53, 143, 84, 53, 143। আচ্ছা 117 আর 47, 27, 37, 47, 57, 67, 164, 164 পর আরও 74, 84, 94, 204, 214, 220 আসবে এখানে। আচ্ছা অপশান দেখি আর এইখান থেকে কিছু করা যাচ্ছে কি না। আচ্ছা 220 আসবে, দেখো পেয়ে গেছি, আর কিছু করতেই হবে না। আমি এইখানে মিল্কের রেশিও পেয়ে গেলাম হচ্ছে তোমার 220। এবার অপশানে চলে আসি। দেখো প্রথম অপশানটা আছে 11:14, মানে মিল্কের 11 আর জলের হচ্ছে 14। 220 আমি বার 220 আমি বার করেছি। তাহলে 220 যদি আমার এইভাবে আসে অনুপাতটা, মানে মিল্ক আর ওয়াটার, এবং মিল্ক আমি বের করলাম 220 আর ওয়াটারের যা খুশি একটা এলো কাটাকুটি করে এমন একটা পর্যায়ে আসবে যেটা 220 থেকে কাটাকুটি করে আসা সম্ভব। বাকি যে সংখ্যাগুলো, যেমন এইখানে ধরো যদি 11 আমি ধরি, যে যদি 11 উত্তর হয়, তাহলে আমাকে দেখতে হবে 11 দিয়ে কি 220 ভাগ যায়, এই 11 দিয়ে 220 কি ভাগ যায়, 11 দিয়ে 220 ভাগ যায়, তাহলে 11 আসার পসিবিলিটি আছে। কিন্তু বাকি যে অপশানগুলো 14 দিয়ে 220কে ভাগ যায় না। তাহলে 220 এইখানে আমার যে এসছে, 220কে কোনোভাবেই কেটে কুটে কিন্তু 14 আনা যায় না। তাহলে এই অপশানটা হবে না, 2-এর অপশানটা হবে না। 3-এর অপশানটা দেখো 9:16, 220কে কেটে কুটে কোনোভাবে কি 9 আনা যায়? এটা কীভাবে দেখবো? 9 দিয়ে 220কে ভাগ যায় কিনা সেটা দেখবো শুধু। যদি না হয় ভাগ, তাহলে ওই অপশানটা হবে না, বা আমি বলবো যে 220কে কেটে কুটে 9তে আনা যাবে না। তাহলে 9:16 এই অপশানটাও হবে না। তারপরে আছে কি 12:13, 220কে কেটে কুটে 12তে আনা যায় কি? আনা যায় না, কারণ 12 দিয়ে 220 ভাগ যায় না। তাহলে অপশান কোনটা হবে? ফার্স্ট অপশানটা হবে। তাহলে এই রইল আজকে ফার্স্ট পার্টের এই অবধি রইল। এবার সেকেন্ড পার্ট আসবে, সেখানেও কিছু কোয়েশ্চেন আলোচনা হবে। তোমরা কোয়েশ্চেনগুলো দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, আর প্রিপারেশন নিতে থাকো, আর সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।